আজকে বাসা ছেড়ে চলে যাচ্ছি। আমাদের প্রিয় অভিভাবককে দেখার জন্য হলো আমার ব্লগটা কন্টিনিউয়াসলি দেখতে হবে। আমরা যাচ্ছি শরীয়তপুর। তোমার সাথে এমনটা হয় না? চুপ থাকো বেদ্য। গাইস, আমি সেই ঢাকা থেকে অভিভাবকের খুঁজতে শরীয়তপুর চলে আসছি। অভিভাবক 10 মাসে তোমরা আমাকে 4.5 লাখ প্লাস ভালো মানে 4.5 লাখ হয়ে গেছে মেবি আমাকে ভালোবাসা দিছো। নেক্সট ব্লগে কিন্তু অনেক কোশ্চেন অ্যান্সার আসতেছে। আমি অনেক বেশি এক্সাইটেড তোমাদেরকে অনেক কিছু জানানোর জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মিমিতা রহমান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও। সো আমি প্রায় 1 মাস পর ব্লগ শুরু করলাম তোমাদের জন্য। আর যেগুলো আমার ব্লগে আপলোড হয়ে গিয়েছে সেগুলো অনেক আগের ভিডিও ছিল, প্রায় 2 মাস আগের ভিডিও ছিল। তো আমি আজকে ব্লগটি খুব কষ্ট নিয়ে, মনের ভিতর এত বড় কষ্ট নিয়ে আমি ব্লগটি শুরু করতেছি। কারণ আমি ভাবলাম যে আমার একটা প্রিয় অভিভাবক দরকার। তো ওই অভিভাবকটা কোথায় গেল পাবো, এর জন্য আমি আজকে বাসা ছেড়ে চলে যাচ্ছি। কয়েকদিনের জন্য জানি না, যতদিন না পর্যন্ত আমি আমার অভিভাবক খুঁজে পাবো না ততদিন পর্যন্ত আমি বাসায় আসবো না। চলো। এতগুলো কেন নিছি ইয়াসিন? তুমিও কি যেতেছ আমার অভিভাবকের সাথে দেখা করতে? আমি প্রিয় অভিভাবকের সন্ধানে আছি। আমি আছি, তুমি কেমনে আছো? দেখো আমি জাস্ট আমার অভিভাবককে খোঁজার জন্য আমি কতগুলো, যদি আল্লাহ জানে কখন না কবে তার দেখা পাই। এমনও হইতে পারে 4-5 বছরও লাগতে পারে, আবার এমন হইতে পারে 4 দিনও লাগতে পারে। তো চলো আজকে আমরা প্রিয় অভিভাবকের উদ্দেশ্যে রওনা দিলাম। সো গাইজ, আমরা হচ্ছে গাড়ি বস্তা নিয়ে চলে গেলাম অভিভাবকের উদ্দেশ্যে। চলে যাচ্ছি। হ্যাঁ, তোমার অবস্থা এমন কেন? আরে ভাই দেখেন না, কতদিন থাকতে বুড়িটা বাইরে গেছে। আল্লাহ, ইয়াসিন মোটু হয়ে যাচ্ছে। আমার বুড়িটা বাইরে গেছে। খুব শীঘ্রই ইয়াসিন মোটু হয়ে যাবে। তারপর আমরা বুটকি মিলে বাইকটা থাকলে বেশি ভালো হতো না? না, গাড়ি চালাইতে বুড়িটা বাইরে গেছে। হ্যাঁ, তো এখন চলো তাড়াতাড়ি আমরা যাই। কেউই নাই, পিচ্চিরাই মনে হয়। আসলে এই বাসার কেউ লিফট চালাইতে পারে না। আসলে ভাই যাবে নিচে, যাবে না যাবে নিচে, টিপ দিবে দুইটাই, উপরেও নিচেও। এটা ভালো লাগতেছে। এন্ড তোমাদেরকে আজকে আমি দেখাবো যে ইয়াসিনের কালা সুন্দরীর ভিতরে কি কি করছে। কিছুই করি নাই। কিছুই করো নাই? আচ্ছা ঢুকে নে, তারপর আমি বলতেছি। চলো। মিথ্যা কথা বলো না, ভালো লাগে না। আচ্ছা দেখি। মিথ্যা গুজব ছড়াও না। আপনারা কিন্তু গুজব একদমই কান দিবেন না। এই যে একটা গুজব, এটা কি লাগাইছো? ওই দিনের কথা কি বলবো আমি? এটা বলে সাইলেন্সার। আমাকে ওই দিন বলছে, মানে ও আগের দিন 300 ফিট গেছে, আমাকে না বলে আর কি। আমাকে বলে গেছিল যে পুরান ঢাকায় যাবে। তো এখানে বড় ভাইয়াদের সাথে দেখা হয়েছে ওর। দেখা হওয়ার পর কি আমাকে রেখে হাঁসের মাংস খেতে গেছে 300 ফিটে। তো আমি প্রচুর রাগ করছি, ইভেন প্রচুর মানে কথাই বলিনি ওই দিন ধরতে গেলে। তো এর পর দিন ও আমাকে আর কি মানায় টানে আমার সাথে বাইরে নিয়ে গেছে ঘোরার জন্য। বাইরে পুরা হাতির ঝিল, গুলশান, বনানী মনে সব ঘুরে ফেলছি আমরা। তারপর আমাকে বলে যে এইটাই আমরা ঘুরছি, এইটাই আমাদের ঘোরা আর কি, গাড়ি নিয়ে ঘুর করছি। তারপর করতে নিয়ে গেল, কোথায় নিয়ে গেছে আমাকে? সাইলেন্সার লাগাইতে, বাংলা মোটর নিয়ে যাওয়ার পর গাইস বিশ্বাস করবেন 3 ঘন্টা লাগছে। 3 ঘন্টায় একটা সাইলেন্সার লাগাইতে লাগছে। আমি তো এখানে ঘুমায় গেছিলাম, একদম পুরা ঘুমায় গেছিলাম। এই যে ডিউটি শুরু। আগে ছিল বাইকে অনেক ছোট ছিল, আর এখন পুরোটা গাড়ি পুষতে হয়। তা ভাই পুরো গাড়িটা পুষতে আমার জীবনটা বাদ হয়ে যায়। আচ্ছা যাই হোক, তোমার গাড়িতে বাইরে কি কি লাগাইছো? বাইরে কিছু লাগাইছো তুমি? বাইরে না, জাস্ট খালি ওই যে সাইলেন্সার, ইঞ্জিনের কিছু জিনিসপত্র, মানে ও হ্যাঁ ভিতরের সাইডে আবার অনেক জিনিসপত্র লাগাইছে। তারপরে সাউন্ড সিস্টেম করছি। এন্ড সবচেয়ে মেইন যে জিনিসের গাড়িতে, ও গাড়ি কেনার কয়েকদিন পরে ও সাউন্ড সিস্টেম করছে। অ্যান্ড এত পরিমাণ জোরে সাউন্ড হয়, গাড়ি পুরো একদম ভাইব্রেশন করতে থাকে, খুব কানে গিয়ে বাজে এমন একটা অবস্থা। তারপরে বলে ওর ফিল, তারপরে বলে সে নাকি গাড়িতে কিছুই করেনি। ওই দিন আমার থেকে কত টাকা নিয়ে করছো? বেশি নেই, তোমার থেকে তো কমই নিছি, আর বাকি তো সব আমি নিজেই খরচ করলাম। এই মিথ্যাবাদী, তোমার থেকে তো কমই নিছি ভাই। কেমনে? সাইলেন্সারের জন্য আমি 10,000 নাকি 12,000 টাকা দিছি মনে কর। কিসের জন্য? ওই যে সাউন্ড সিস্টেমের জন্য। সাউন্ড সিস্টেম তোমার তো 20,000 নিছি। ও সেই 20,000 নিছে, লাগছে মেবি 30,000 টাকা আমার থেকে 20,000 নিছে, আর সে দিছে 10,000 টাকা, তাও নাকি কম। তারপর আর কি করছো জানি, এয়ার ফিল্টার লাগাইছো মেবি না? এয়ার ফিল্টার ভাই আমি এইসব কথা নাই বলি। তো আমরা আস্তে আস্তে একদম পদ্মা সেতুর কাছে চলে আসছি। আর হচ্ছে গিয়ে রাস্তাটা কি পরিমাণে সুন্দর লাগছে। আমরা কোথায় যেতেছি এখন অভিভাবকের সাথে দেখা করতে? অভিভাবক খুঁজতে যাচ্ছি। অভিভাবক কোথায় খুঁজতে যাচ্ছে? এত দূরে এসে পড়ছে, আমরা অভিভাবককে পাচ্ছি না। আজকে পদ্মা সেতু পার হবো, আমার লাল সুন্দর কালা সুন্দরীকে
এই ফার্স্ট টাইম আমরা আমাদের নিজেদের গাড়ি নিয়ে পদ্মা সেতু পাড়ি দিব। আমি টোল কত নিতে পারে? না আমি একবার গেছি পদ্মা সেতু পাড়ি দিয়ে। আরে পদ্মা সেতু পাড়ি দিয়ে একবার আমিও গেছি, কিন্তু নিজেদের গাড়ি দিয়ে তো আর যাই নাই। তো আজকে তো নিজেদের গাড়ি দিয়ে যেতেছি। এন্ড টোল মেবি ইয়াসিন বলতেছে কত হইতে পারে? টোল আছে, ভালো টাকাই আছে। ভালো টাকা আছে। আর আগে নাকি যারা হচ্ছে কি সেতু দিয়ে নাকি কি দিয়ে পার হইতো বলে? আগে হচ্ছে ইয়ে দিয়ে পার হইতো। কি দিয়ে? আরে তোমার সাথে কথা বলতে বলতে না তুই আমি অ্যাক্সিডেন্ট করে ওই তো আগে যে নিচে পানি দিয়ে যে সাগর দিয়ে যে পার হইতো। নাম কি? ভিটা নাকি ভিটা না কি আমি আসলে যাই না, কারণ আমি তো কখনো এরকম ভাবে যাই নাই। সেইখানেও দেখি স্টুডেন্টরা রাস্তা পার দিতেছে, বুঝলাম না। জানি না নাম কি, এটা তো আমি জানি না। ও ফেরিঘাট দিয়ে যখন পার হইতো ইয়াসিন বলছে তখন নাকি 800 টাকা 900 টাকা এরকম করে লাগতো। 800 টাকা। ও 800 টাকা নিত। তুমি মামাদের সেতু দিয়ে দেখা যাক যে পদ্মা সেতু পাড়ি দিতে কত টাকা খরচ। তুমি কোথায় গেছিলে আগে সেটা বলো। ফেরিঘাট পাড়ি দিয়ে ফেরি পার হয়ে আমি ইয়াতে কত জায়গায় সত্যি করে বলো ইয়াসিন। আরে বাবা কোথায় গেছো বলো। এখন দেখবে যে আমরা টোলের এখানে চলে আসছি, পদ্মা সেতু টোল প্লাজা। এখন দেখি টোলটা কত নেয়, তাই না? দেখা যাক চলো। এটা মহিলা 750 টাকা। কত? 750। আল্লাহ, তারপরে আমাদের যাইতে 750, আসতে 750, মানে 1500 টাকা জাস্ট এই পদ্মা সেতু যা পার হইতে আমাদের লাগতেছে। তুই তো আমি বলবো ফেরি ভাড়া 800 টাকা হলে অ্যাটলিস্ট পানি দেখতে দেখতে জাহাজ দেখতে দেখতে যাবো। আমি একটু কম নিতে পারো না? কি রে ইয়াসিন? আল্লাহ, ভাই 500 টাকা। এই ইয়াসিন বাচ্চা, এই টাকা দিয়ে আমি এই 750 টাকা দিয়ে আমি একটা বোবা ড্রিঙ্কস পাইতাম। দুইটা পাইতাম। না আমি আন্দোলন করবো। আন্দোলন আবার শুরু হোক। পদ্মা সেতু আর টোল কমানো আন্দোলন করা লাগবে। আমি আর ওই পার যাবো না। অনেক বড় সেতুটা না? এটা একটা চ্যালেঞ্জিং কাজ ছিল এই সেতুটা তৈরি করা। কত বড় তুমি এটা দেখছো? হ্যাঁ। অভিভাবক খুঁজবো, তারপর তার থেকে টাকা নিয়ে আবার পারি। অভিভাবকের কাছ থেকে টাকা নিয়ে তারপর আবার পারি। তো সবাই আমাদের প্রিয় অভিভাবককে দেখার জন্য হলেও আমার ব্লগটা কন্টিনিউয়াসলি দেখতে হবে, যে কি এমন অভিভাবক যে তাকে দেখার জন্য আমাদের 750 টাকা চলে গেল। আর যা বানাতে হবে। ও বানাতে হবে, তাকে দেখার কি, বানাতে হবে। ওই তো আমরা কাকে বানাবো সেটা তো দেখতে হবে, তাই না? আচ্ছা, যারা ব্লগ দেখতেছে তাদের একটা লাইক মেরে দাও। আমি একা ফিল নেবো, এটা তো হইতেই পারে না। তাই জন্য আমি তোমাদেরকে বাতাসের সাউন্ড শোনাবো। শুনতে পাইতেছো সাউন্ড? জানলাটা বাইরে তোমাদেরকে আমি এত ভালোবাসি যে তোমাদেরকে আমি বাতাস খাওয়াবো। আগে একটা গাড়ি যায় না, ফোনটা ফালাই দেবে, বাতাস তো খাবো, কিন্তু আমি সবাইকে কি সুন্দর বৃষ্টি নেমে গেছে। আর এইটা পুরো একদম গ্রামেই চলে আসছি আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি অভিভাবকের কাছে। আমরা যাচ্ছি শরীয়তপুর। ও হ্যাঁ, আসলে আমরা যাচ্ছি শরীয়তপুর। আর শরীয়তপুরে যারা এই ব্লগটা দেখতেছো তারা অবশ্যই ব্লগে একটা লাইক করবে। আর হচ্ছে আমার কমেন্টে জানাবা তোমরা কোথা থেকে। হ্যাঁ, কোথা থেকে আসছে শরীয়তপুরে, কোথা থেকে তোমরা দেখতেছো কমেন্ট অবশ্যই জানাবা। আর বৃষ্টিতে তো আরো বেশি ভালো লাগতেছে। গ্রামে যদি বৃষ্টি আসে ভাই, এত সুন্দর লাগে দৃশ্যগুলো, এত সুন্দর লাগে। আসলে আমরা শহরে থাকি তো আমাদের কাছে এগুলো
আর কি অনেক বেশি ভালো লাগে। আর যারা গ্রামে থাকো তাদের জন্য এগুলো নর্মাল, বাট আমাদের জন্য এগুলো মানে ওরে রাস্তা ভাঙা রে, আর এত পরিমাণ ভাঙা রাস্তা। কালকে আমরা যাই হোক, গতকালকে আমরা 5 ঘন্টা জার্নি করছি, কারণ আমাদের যে ড্রাইভার আছে সে রাস্তাঘাট চিনে না, তো এক রাস্তা থেকে আরেক রাস্তা আমাদের ঢুকিয়ে দেয়। তো যেখানে আমাদের 3 ঘন্টা অ্যাটলিস্ট 3 ঘন্টা এসে পড়ার কথা, সেখানে 5 ঘন্টা লাগছে। হ্যাঁ ঢাকা থেকে দেখাইছি 2 ঘন্টা লাগছে, 5 ঘন্টা। হ্যাঁ ওই তো আর কি, তাও 3 ঘন্টা ধরে নিলাম, 3 ঘন্টার জায়গায় আমাদের 5 ঘন্টা লাগছে। তারপর কি প্রিয় অভিভাবকের বাসায় আসার পর আমি তো শুধু টায়ার্ডই হয়ে যাই, তো টায়ার্ড আবার হয়ে গেছিলাম। টায়ার্ড হয়ে আমরা দেন নাস্তা কিছু খেলাম, যাওয়ার পর তারপর রাত্রে খাওয়া দাওয়া করে একটা ঘুম, যেহেতু গ্রামের মানুষরা 9টা বাজে ঘুমায় যায়, সেখানে আমরা ঘুমাইছি 3টা বাজে। ও আবার ইয়াসিন মাছও ধরতে গেছে। মেবি তুমি কি ব্লগ করছো নাকি ফেসবুকে ব্লগ করছো? ফেসবুকে ভিডিও বানাইছি। আচ্ছা ফেসবুকে ভিডিও করছে, ও মাছ ধরছে অনেকগুলো, তো আজকে দুপুরে সেই মাছগুলোই আমরা খাবো। আর এখন আমরা প্রিয় অভিভাবকের সাথে বাজারে যাচ্ছি দেখেতে। তারপর এখান থেকে এসে আমরা প্রিয় অভিভাবকের সাথে যাচ্ছি সিঙ্গারা খেতে। সিঙ্গারা খাবো, 7 আপ খাবো আমরা, আমি সমুচ্চও খাবো। আচ্ছা হ্যাঁ আমাকে দিবে একটা বেশি। প্রিয় দেশবাসী, আপনাদেরকে আমরা জানাচ্ছি যে আমরা এখন কোথায় যাচ্ছি। নদীর পাড়। চুপ থাকো বেদ্দপ, আমাকে বলতে দাও। আমরা এখন যাচ্ছি নদীর পাড়ে, বাট এই রাস্তাটা অনেক বেশি সুন্দর। আর আমি বুঝি না আমার সাথে কেন এমন হয়। আমার পরিচিত সকলে গ্রাম এলাকা খুব অসুন্দর, আর যাদেরকে চিনি না কিন্তু একটু ঘুরতে আসি তাদের গ্রাম কেন সুন্দর হয়। তোমার সাথে এমনটা হয় না? চুপ থাকো বেদ্দপ। আমি সেই ঢাকা থেকে অভিভাবকের খুঁজতে শরীয়তপুর চলে আসি। তো চলো আমার অভিভাবকের কাছে আগে যাই। ওনার বাসাটা কোনটা হইতে পারে, এইটা আর এইটা বুঝতে পারতেছি না। আচ্ছা সামনে একটা বাসা আছে, ওইখানে গিয়ে আসি জিজ্ঞেস করি। অভিভাবক আমি আপনার কি বলে এটা রে, সৈনিক। আপনার সৈনিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। সিঙ্গারা দোকানে তো? তাহলে চলেন। আচ্ছা আচ্ছা চলো। আমার অভিভাবক এখন আমাকে সিঙ্গারা খাবে, সাথে 7 আপ দিবেন? কাজ একটু বেশি করে দিবেন। 7 আপ ব্রাজিল সাপোর্টার তো 7 আপ দেওয়া যাবে না। তাহলে মজু, ওকে মজু খাবো। আমার তাহলে অভিভাবককে দেখতেই পাইছেন এতক্ষণ এত ওয়েট করার পর কালকে থেকে আজকে পর্যন্ত আস্তে আস্তে আজকে অভিভাবককে খুঁজে পেলাম। আমার অভিভাবক তার আরেকটি বাসায় নিয়ে আসছে আমাকে, বাংলা বাড়িতে নিয়ে আসছে। আসলে অভিভাবকরা এত সুন্দর বাসা পায় কই? তারাই কেন বাড়ি পায়, আমরা কেন সহসভাপতিরা কেন বাড়ি পাই না বলো? কারণ তোমরা চামচামি করতে পারো না, এই কারণে। অপমান করছে? অপমান না, সুনাম করছি। সো আমরা তো প্রচুর ঘোরাফেরা করছি, আমার অভিভাবককে দেখেছি। তো প্রিয় অভিভাবকের বক্তব্য তো অবশ্যই মাস্ট বি, শুড বি, এরকম একটা অবস্থা। তো বক্তব্যটা আমরা এখন প্রিয় অভিভাবকের কাছে যাব, শুনতে হবে। হ্যাঁ বক্তব্য শুনতে হবে। এখন আমি যাবো আমার প্রিয় অভিভাবকের কাছে। হ্যাঁ কি মানে কি বলবো, আমার ভাষা নাই। আমি সহসভাপতির গাড়িতে উঠছা, আমি ভাষা হারায় লাইছি। এই অনুভূতি প্রকাশ করার মতন পৃথিবীতে কোনো ভাষাই সৃষ্টি হয় নাই। আমি যদি এই অনুভূতি প্রকাশ করতে যাই বা প্রকাশ করতে চাই, তাহলে এমন কোনো ভাষা নাই এখন। এই জন্য আমি কোনো অনুভূতি প্রকাশ করতে পারতেছি না। তো আপনারা দোয়া করবেন যাতে নতুন কোনো ভাষা সৃষ্টি হয়, সেটা দিয়ে যাতে আমার অনুভূতি আমি প্রকাশ করতে পারি, এই সহসভাপতি গাড়িতে ওঠার অনুভূতি। এই তালি 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 এই তালি তালি এই অ্যাকশন করো, তালি তোমাকে দিতে কেউ বলে নাই। আমরা সবাই আমাদের প্রিয় অভিভাবকের থেকে বক্তব্য শুনেছি। সহসভাপতিরা কি বক্তব্য দেওয়ার সুযোগ পায়? হ্যাঁ পায়, এরা তো সবার আগে লাফায়। তা আমি কি সুযোগ পাবো? আমি বক্তব্য দিতে চাচ্ছি না এখন আমরা কোথায় যাচ্ছি প্রিয় অভিভাবক? আমরা এখন যাব শাহজাহানপুর আর কি। ওই শাহজাহানপুরে কি কথা, ওই শাহজাহানপুর যাবো, ওখানে সুন্দর সুন্দর রমণী আছে। ইয়াসিনে নাকি নতুন একটা সুগার মামি বিয়া করবো, এই জন্য। ওয়েট পয়েন্টে আসি আমরা। দেখেছেন গাইস, প্রিয় অভিভাবকদের মানে আসল চেহারা, তারা রমণী খুঁজে। রমণী খুঁজবো না, বেচারা বিয়ে করতে, বেচারা 4টা বিয়ে করতে পারবো, বেচারা একটা করছে, আর তো 4টা 3টা হক আছে। নারীর নামাইতে গোটা বাঙালি হয়ে গেছে। আবার পুরুষ দাবি করে 4টা বিয়ে করবে। আরে ভাই, আপনার আগে একটা নারীকে সামলান, তারপর বাকি 3 নারীকে দেখা যাবে। আমরা এখন একটা পার্কের মতো একটা জায়গায় আসছি, যে একদম চারপাশে হচ্ছে গিয়ে এটা কি খাল বিল, যাই হোক, এটা দিঘি এন্ড
এটা ডুবে যাবে। এই কালো লাগতেছে কেন? যাই হোক গাইস, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে ও হচ্ছে গুলুগুলু হইতেছে নাকি। সবাই বলতেছে ও নাকি গুলুগুলু হয়ে গেছে, টমেটো হয়ে গেছে। আমরা জামাই পর দুইজন একসাথে টমেটো হয়ে যাবো। তো তোমরা কমেন্ট করে জানাবা যে তোমাদের ইয়াসিন মামাকে টমেটো হয়েছে কিনা। আসলে মানে তোমাদের অনেক কোয়েশ্চেন, অনেক কিউরিয়াসিটি আমাকে নিয়েছে, ওগুলো সব ক্লিয়ার করবো পরে নেক্সট ব্লগে। আমরা এখানে অনেক ধরনের আচার পাইছেন। আমাকে আমি সত্যি একটা ট্রিট দিচ্ছি একটা ভাইয়া, থ্যাংক ইউ। তুমি কি খাবা? সবাই আমসত্তা খাবে। হ্যাঁ, সবাই আমসত্তা খাবে। সো গাইস, আমরা প্রিয় অভিভাবকের ছেড়ে ঢাকা উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কারণ প্রিয় অভিভাবকের অনেক কাজ এখানে, মেবি ইলেকশনও দাঁড়াতে পারে। তো যাই হোক, কারণ বাসা গিয়ে আবার আমার কাজ হচ্ছে গিয়ে আমরা হচ্ছে বাসা শিফট করব। তো সেটার ব্লগও তোমাদেরকে দিব। অ্যান্ড আমার তোমাদের জন্য আরেকটা গুড নিউজ, যেটা আমি সেপ্টেম্বরে দিব। অ্যান্ড আমি টিকটকেও বলে দিয়েছি যে তোমাদের জন্য গুড নিউজ আছে। সেপ্টেম্বরে কিসের গুড নিউজ? তুমি জানো না? তোমার বিয়ে। অবশ্যই। সো বিয়ে বার্ষিক তো এই মাসে। আমার বিবাহ বার্ষিক এই মাসে, ঠিক আছে বুঝলাম, কিন্তু আমার সেপ্টেম্বরে একটা আমাকে আরেকটা বিয়ে দিয়ে দিও। হ্যাঁ, আরেকটা বিয়ে করা দিও। তুমি আমাকে ছেড়ে আরেক বেটিকে বিয়ে করবা? খালি বড়লোক হইলেই হবে। বড়লোক হইলে হবে? সারা দুনিয়ার মানুষ একটা মহিলাকে সামলাতে পারে না, সে আবার করবে আরেকটা বিয়ে। আমার আগে সামলানো শিখো, তারপর তোমাকে আমি ভেবে চিন্তে আমি আরেকটা বিয়ে দিব। সেই দিনই দিব যেদিন তুমি আমাকে পুরোপুরি সামলাইতে পারবা। আমাকে সামলাইতে পারে না, সে আবার হচ্ছে আরেকটা বেডিকে চায়। যাই হোক, আমরা তারপর হচ্ছে যেহেতু বাসা শিফট করবো, অ্যান্ড আমাদের বাসায় নতুন নতুন কিছু অতিথি আসতেছে, মানে নতুন অতিথি আসতেছে, সেইটাও সেপ্টেম্বরে তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। সেপ্টেম্বরে তুমি জানো না? তুমি জানো না অতিথি আসতেছে? এটা আর কি, যারা জানতে আগ্রহী তারা অবশ্যই আমার ব্লগ দেখবে। অ্যান্ড হ্যাঁ, অ্যান্ড আমার ব্লগটা তাড়াতাড়ি পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইবও করবে। অ্যান্ড গাইস, তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো যে আমি এই ইউটিউব চ্যানেল ফার্স্ট থেকেই স্ট্রাগল করে, একা আমি আর ইয়াসিন স্ট্রাগল করে আজকে এই জায়গায় আসছি, জাস্ট তোমাদের ভালোবাসার জন্য। তো তোমাদেরকে লাভ ইউ, কারণ তোমরা না থাকলে এত কিছু কখনোই পসিবল হতো না। আর মেইন কথা যেটা আমি নিজেকে অ্যাপ্রিসিয়েট করি, সেটা হচ্ছে আমার কষ্ট। ইভেন এই পুরো ব্লগিং এ ইয়াসিন তো আমাকে শিখাইছে, ভালো মন্দ অনেক কিছু শিখাইছে, বাট আমি কষ্ট করে যে একা এত কথা বলা শিখছি, দেন এই যে এখনো কথা বলতেছি। আগে তো হচ্ছে অনেক তথ্যাইতাম, ইভেন ভিডিও কাট করে দিতাম, বাট এখন অ্যাটলিস্ট একটু হলো ভালোভাবে কথা বলতে পারি। তোমাদের সাথে অনেকগুলো ব্লগও শেয়ার করছি। অ্যান্ড আমার ব্লগিং লাইফে 1 বছর এখনো হয়নি, হবে এই বছরই। কবে হবে জানি? 1 বছর কবে করছিলাম? ইয়াসিন সৌদি থেকে আসার পর না, মেবি। তুমি সৌদি থেকে আসার পর আমারটা খুলে দিছো না? হ্যাঁ, অনেক পরে। হ্যাঁ, সৌদি থেকে আসার অনেক পরে হচ্ছে আমাকে ইয়াসিন ইউটিউব চ্যানেল খুলে দিছে। অনেক পরে বলতে অক্টোবর, হ্যাঁ অক্টোবরে খোলা হয়েছে আমার ইউটিউব চ্যানেলটা। সো অক্টোবর থেকে অ্যান্ড এখন হচ্ছে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, মানে প্রায় 10 মাস চলতেছে আর কি আমার ইউটিউব চ্যানেলে। 10 মাসে তোমরা আমাকে 4.5 লাখ প্লাস ভালো, মানে 4.5 লাখ হয়েও গেছে মেবি, আমাকে ভালোবাসা দিছো। আমি মানে অনেক খুশি। আমি চাই যে তোমরা আমাকে ভালোবাসা দিয়ে 1 মিলিয়নই নিয়ে যাও। আর আরেকটা মেইন জিনিস, সেটা হচ্ছে শরীয়তপুর, পুরো অত্র শরীয়তপুরে কোনো গ্যাসের পাম্প নাই, সব হচ্ছে এলপিজি অ্যান্ড হচ্ছে তেল। তো আমাদের গ্যাস তো কালকে একদমই শেষ হয়ে গেছে, আমরা আজকে থেকে একদম তেলে চলতেছি। এখনো তেল খুবই কম, আবার সামনে কোনো পাম্প পেলে আমাদেরকে তেল নিতে হবে। দেন মাওয়া, দেন হচ্ছে পদ্মার ওই পারে গেলে হয়তো আমরা গ্যাস পাবো আর কি। সবাই বলতেছে যে পুরো শরীয়তপুরে কোনো গ্যাসই নেই। আই এম জাস্ট অবাক। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিতেছি, কারণ বাসায় গিয়ে আমাদের অনেক কাজ। এখন কয়টা বাজে? এই যে ইভেন আমরা ম্যাপে চলতেছি, কারণ হচ্ছে কি আমরা কালকে 5 ঘন্টায় শরীয়তপুরে আসছি। এখন ঢাকা যেতে ম্যাপে তো 2 ঘন্টা 21 মিনিট দেওয়া, বাট কত হইতে পারে এখনো শিওর যায় না। আর এখন বাজে 6:55। সো আমার এই শরীয়তপুরের ব্লগটা ছিল এই পর্যন্ত। যদি তোমরা আরো নতুন নতুন ব্লগ চাও, তোমাদের জন্য তো নতুন নতুন ব্লগ আসতেছে। অ্যান্ড হ্যাঁ, এই ব্লগে যে 10,000 লাইক করো তোমরা, কারণ 10,000 বেশি উঠবে কিনা আমি জানিও না, কারণ তোমাদের পছন্দেই আমি ব্লগগুলো করতে আরো বেশি উৎসাহ হই। তো তোমরা তাড়াতাড়ি সবাই লাইক দিয়ে দাও ব্লগটাতে। অ্যান্ড তোমাদের নেক্সট ব্লগে কিন্তু অনেক কোশ্চেন অ্যান্সার আসতেছে। আমি অনেক বেশি এক্সাইটেড তোমাদেরকে অনেক কিছু জানানোর জন্য। অ্যান্ড তোমরা অনেক বেশি আর কি কিউরিয়াসিটি আছে আমাকে নিয়ে, যে অনেক কিছু জানতে চাও আমার ব্যাপারে। সো নেক্সট ব্লগে সেই সব কিছুই জানা হবে। আর এই ব্লগটি যা দেখতেছো তা লাইক দিয়ে দাও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে নেক্সট সেই স্পেশাল ভিডিওতে। আল্লাহ হাফিজ।